আজকের গল্পটি আমরা শ্রোতাদের সুবিধার্থের জন্য সহজ করে নিয়েছি। ভুল ত্রুটি মার্জনীয়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তৎকালীন ভারতবর্ষের একজন বিখ্যাত কথাশিল্পী এবং ঔপন্যাসিক। মূলত উপন্যাস এবং ছোট গল্প লেখার মাধ্যমে তিনি খ্যাতি অর্জন করেন। উত্তর চব্বিশ পরগনার মুরাদিপুর নামক একটি গ্রামে 12ই সেপ্টেম্বর 1854 সালে তার জন্ম হয় এবং তার মৃত্যু হয় 1 নভেম্বর 1950 সালে। 56 বছরের এই নাতিদীর্ঘ জীবন তিনি বিভিন্ন সাহিত্য কীর্তির মাধ্যমে বর্ণময় করে তুলেছিলেন। তবে তার সাহিত্য কীর্তি জীবনের শ্রেষ্ঠ কীর্তি হল পথের পাঁচালী, যা থেকে অনুপ্রাণিত হয়ে সত্যজিৎ রায় অপু ট্রিলজি তৈরি করেন। আজকের গল্পটি আমরা নিয়েছি বিভূতিভূষণ গল্প সমগ্র নামক ছোট গল্প সংকলন থেকে। গল্পটি বিধু মাস্টার নামক গল্প গ্রন্থের অন্তর্গত। এই গল্পটি প্রকাশ পায় জুন মাসে 1943 সালে। অতুল নিজের স্ত্রী বিমলাকে ডেকে বলে, সে টাকা কোথায় গেল? বাক্সের মধ্যে যে টাকা ছিল। বিমলা তার দ্বিতীয় পক্ষের বউ। সে স্বামীকে বেশ ভয় করে। সম্প্রতি টাইফয়েড জ্বর থেকে সে সেরে উঠেছে, তাই কারণবশতই সে অনেক কথাই মনে করে রাখতে পারে না। সে ভয় পেয়ে বলল, কেন? বাক্সের মধ্যে তোয়ালে বাঁধা ছিল, নেই? দেখছি না তো, তুমি দেখো না খুঁজে। যা যায় তা আর পাওয়া যায় না, সে টাকাও আর পাওয়া গেল না। বাক্সের মধ্যে তো নেই, আর কোথাও নেই। বিমলা সারা দুপুর ধরে শত জায়গায় খোঁজার পরেও তার কোনো কুল কিনারা সে করতে পারল না। সন্ধ্যার সময় ম্লান মুখে এসে সে অতুলকে বলে, সে তো পেলাম না। পাবে না আমি জানি, আমার জিনিসের উপর তোমাদের কোনো মায়া নেই। যেদিন নিরুপমা গেছে সেদিনই আমার সব গেছে। তোমার বাক্সে অতগুলো টাকা রইল, কাপড় আছে, সায়া সেমিজ, পাউডারের কৌটোটাও ঠিকই রইল, তোয়ালে বাঁধা টাকাগুলোই গেল চুরি। সবেমাত্র টাইফয়েড থেকে সেরে উঠেছে বিমলা, তাই বেশিরভাগ কথাই বিমলার আর মনে থাকে না। বাক্সের মধ্যে জামা কাপড়, সাবান এবং নানান জাতীয় জিনিস ছিল ঠিকই, কিন্তু সে ভেবে দেখল গত 3 মাসের মধ্যে সে রোগশয্যায় পড়েছিল মাস 2। মরণের দ্বার থেকে সে যে ফিরে এসেছে তাও সে জানে। অতুলই সবসময় পাশে বসে পাখার বাতাস করে, মাথায় ঘটি ঘটি জল ঢেলে, কত রকম সেবা শুশ্রূষা করে তাকে বাঁচিয়ে তুলেছে। এই কথা তার ভাষা ভাষা মনে আছে। অসুখ সেরে উঠে আজ দিন 20 সে বাপের বাড়ি এসেছে। সেই বাক্সটাও এখানে এসেছে তার সঙ্গে। অসুখের আগে একদিন অতুল খাজনা আদায় করে অনেকগুলো টাকা ঘরে আনে। বিমলা সেদিন বায়না ধরল, ওগো, কিছু টাকা আমায় দাও, দিতেই হবে, কিন্তু ছাড়বো না আমি তোমাকে কিছুতেই। অতুল দ্বিতীয় পক্ষের স্ত্রীর অন্যায় আবদারে একটু বিরক্ত না হয়ে পারল না। সংসার খরচের টাকা জমাবার মতো বেশি টাকা যদি থাকতো তবে সে কথা স্বতন্ত্র, তা যখন নেই অত বড় মেয়ের সে কথা বোঝা উচিত। কিন্তু স্ত্রী বায়না ধরল ছেলে মানুষের মতো, এই টাকাগুলো আমি আমার বাক্সে তুলে রাখবো, দাও আমাকে ওগো। অতুল 5টি টাকা অন্য খরচের জন্য রেখে বাকি টাকা স্ত্রীর হাতে তুলে দিল। অতুলেরই একটা আধময়লা রুমালে বিমলা টাকাগুলো বেঁধে তাকে ছোলার কলসির মধ্যে রেখে দিল। রাত্রে অতুল বলল, টাকা কোথায় রেখেছ? তাকে ছোলার কলসির মধ্যে। থাক, ভালো জায়গা, কেউ টের পাবে না। এর কিছুদিন পরে বিমলা পড়ল ভীষণ টাইফয়েডে। 2 দিন 5 দিন করে যখন 18টা দিন কেটে গেল, তখন বাড়ির ঝি একদিন বিমলার ভাগ্নিকে বলল, দিদিমণি,
ছোলাগুলো রোদে দেবো নাকি? এ বৃষ্টিতে তো একদম ভিজে যাবে। বিমলার এই ভাগ্নি তার মামার সংসারেই থাকতো। ও অবিবাহিত, 13-14 বছর বয়স। সে ছেলে মানুষ, সে কী বা জানবে টাকার খবর। ঝি তার সম্মতি পেয়ে ঝি ছোলার কলসির তাক থেকে পেরে ছোলা ঢালতে গিয়ে রুমালে বাঁধা কি একটা দেখতে পেল। প্রথমে সে বুঝতে পারেনি জিনিসটা কি। হাতে নিয়ে নাড়াচাড়া করে যখন বুঝল এতে পয়সা কড়ি বাঁধা, ততক্ষণে বিমলার ভাগ্নি জয়ন্তী সেখানে চুলের দড়ি রোদে দিতে এসে দাঁড়িয়েছে। জয়ন্তী তাকে দেখে বলল, কি গো ওটা? তা কি জানি দিদিমণি, এই তো বেরুলো এর ভেতর থেকে। দেখি দেখি, দাও তো। মামা কোথায় বেরিয়েছে সে শয্যাগত মামির কাছে রুমালে বাঁধা টাকা এনে বলল, মামিমা, এই টাকা তুমি রেখেছিলে ছোলার কলসিতে? বিমলার তখন ভীষণ জ্বর, গা তেতে তপ্ত খোলার মতো। সে তাড়াতাড়ি জ্বর অবস্থায় উঠে হাত বাড়িয়ে বলল, দে আমার টাকা। অতুল সেই সময় ঘরে ঢুকে সব শুনে বলল, আরে বাবা, তুমি শুয়ে পড়ো। টাকার জন্য কি? আমার এই টাকাগুলো রেখে দেবে? হ্যাঁ, আমি রেখে দিচ্ছি। দাঁড়াও, ক টাকা গুনে রেখে দিই। 1, 2, 3, এই 18 টাকা 7 আনা। কোথায় রেখে দেবে? আমি ঠিকই রেখে দেব। নিজের বুদ্ধিতে টাকা রাখতে গিয়ে হারিয়েছিলে তো টাকাটা। বিন্দি না দেখলে ঝিমাগি চক্ষু দান করছিল আর কি। আমার কাঠের বাক্সতে রেখে দেবো, কেমন? রেখে দাও, তুমি যেন খরচ করে ফেলো না তা বলে। ও আমার টাকা, 18 টাকা 7 আনা, মনে করে রেখে দিলাম। তারপর বিমলার অসুখ ভীষণ বেড়ে গেল। অতুলের পাড়া গায়ের ছোট্ট সংসার, মেটে ঘর, খড়ের চালা, সংসারে আছে বলতে শুধু একজন ভাগ্নি আর স্ত্রী। দ্বিতীয় পুরুষ বলতে কেউই নেই। সে পড়ে গেল মহা মুশকিলে। রোজ মহকুমা থেকে ঘোড়ার গাড়ি ভাড়া করে ডাক্তার আনতে হয়। খরচ যা পড়ে তাতে সামান্য খাজনাপত্রের আয়ে কোনো মতেই কুলোয় না। কদিনই বেশ কিছু ঋণগ্রস্ত হতে হলো তাকে। এরপর বিমলার তখন জ্ঞান চৈতন্য নেই। যখন একটু জ্ঞান হয় তখন কেবল বলে, জল খাবো, আমায় জল দাও, 1 ঘটি জল দাও। তারপরেই আর জ্ঞান থাকে না। এরকম অবস্থায় একদিন ডাক্তার বলল, চেষ্টার তো ত্রুটি করছি না অতুলবাবু, তবে সোমবারটা না কাটলে কিছুই বলতে পারছি না। ও বাঁচবে তো ডাক্তারবাবু? কি করি বলুন, সবই তো ভগবানের হাতে। তবে কালকে একটা ইঞ্জেকশন দেব ভাবছি। ইঞ্জেকশনের কথা শুনে বিমলা ভয় পেয়ে গেল। ইঞ্জেকশন দিলে নাকি ভারী লাগে, গা ফুঁড়ে ওষুধ দেওয়া সে নাকি বড় খারাপ কথা। অতুল নানা রকমভাবে তাকে বুঝিয়ে রাজি করল। রাত্রে আবার বিমলা বলল, হ্যাঁ গো, কাল সকালে আমাকে নাকি ইঞ্জেকশন দেবে। কেন? তখনই তো তুমি রাজি হলে। একটা কথা বলবো, আমায় আর ওসব কষ্ট দিও না। কেন, কি হলো আবার? আমি এবার বাঁচবো না। তোমার অদৃষ্টে বউ নিয়ে সংসার করা নেই দেখছি। ও সব কথা বলতে নেই এখন। ছে, তুমি চুপ করে শুয়ে থাকো। তোমার কোনো বুদ্ধি নেই, যা বলছি তাই শোনো। শুনেছি, তুমি বেশি কথা বলো না, ডাক্তার বারণ করে দিয়ে গেছে। হ্যাঁ গা, তুমি আমায় বাঁচিয়ে তুলতে পারবে? সে আবার কি কথা, নিশ্চয়ই। তোমার কি হয়েছে? এর থেকেও কত শক্ত অসুখ হয় লোকের। এরপর অতুল বলে তাকে কোন কোন কঠিন রোগ থেকে মুক্তি দিয়েছে তার তালিকা। কিছুটা স্মৃতি, কিছুটা কল্পনার উপর নির্ভর করে আবৃত্তি করতে লাগলো স্ত্রীর পাশে বসে। রায়দের বাড়ির বড় বউ 5 মাস অসুখে ভুগে পুরো কঙ্কাল সার হয়ে গেছিল। ননী চক্রবর্তী এই ধরনের টাইফয়েডে ভুগে বিছানার সঙ্গে মিশে গেছিল। তারা সেরে সামলে উঠে এখন দিব্যি সংসার ধর্ম করছে। সে কতদিন আগে? ও তখনও বেঁচে ছিল, তুমি তখনও জন্মাওনি। আমাকে তুমি বাঁচাও, তোমার কাছ ছেড়ে আমার কোথাও যেতে ইচ্ছে করে না।
স্বর্গেও না। আরে বাবা, তোমার তো সেরে গেছে, অত ভাবনা কিসের? চুপটি করে শুয়ে থাকো তো। তুমি আমায় বাঁচিয়ে তুলতে পারবে? অতুল দেখল বিমলার রোগজীর্ণ কপাল বেয়ে চোখের জল গড়িয়ে পড়ছে। মুখের ভাব এত বদলে গেছে যে ওকে বিমলা বলে চেনাই যাচ্ছে না। ওর মাথার চুলের মধ্যে আঙুল চালিয়ে দিয়ে আদর করতে করতে অতুল বলে, অমন কথা বলে না, নিশ্চয়ই বেঁচে উঠবে। বিমলা নিশ্চিত হয়ে ছেলে মানুষের মতো ঘুমিয়ে পড়ল। সোমবারের বিপদ ঈশ্বরের ইচ্ছায় কেটে গেল এবং বিমলা ক্রমে ক্রমে 2 মাসের মধ্যে অতি ব্যাধি থেকে রোগমুক্ত হয়ে সুস্থ হতে শুরু করল। অসুখ সেরে উঠে বিমলার মস্তিষ্ক কেমন দুর্বল হয়ে গেল। কোনো কথাই সে মনে রাখতে পারে না। 8-10 দিন এইভাবেই কাটল। সকালবেলা আহারাদির পরে হয়তো একটু চুপ করে শুয়ে থাকে। তারপর দুপুরের দিকে উঠে বিছানায় বসে সে জয়ন্তীকে ডাকাডাকি করে বলে, বিন্দি, ও বিন্দি, একবার শুনে যা। কি মামিমা? কত বেলা হয়ে গেল, আমাকে ভাত দিবি নে? সে কি মামিমা, তুমি রোগা মানুষ। এই তো তোমাকে সকাল 9টার সময় ভাত খাইয়ে গেলাম পাশে বসে। না, আমি খাইনি। দে, ভাত দে। তুমি ভুলে গেলে মামিমা? ভাত দিয়ে গেলাম যে, তুমি যে খেয়ে শুয়েছিলে। তোদের সব মিথ্যে কথা। আমায় খেতে দিবি না তাই বল। দে, 2টো ভাত দে। বিমলা ছেলে মানুষের মতো কাঁদতে শুরু করলো। জয়ন্তী স্নেহের সুরে বলল, কাঁদতে নেই মামিমা, ছি, তোমার মনে থাকে না কিচ্ছু। ভাত যে তোমায় খাইয়ে গেছি। আচ্ছা মা বাবু এলে জিজ্ঞেস করো। জয়ন্তী নানান রকম ভাবে ভুলিয়ে তার দুর্বল মস্তিষ্কক মামিকে শান্ত করে ঘুম পাড়ালো। শ্রাবণের শেষ। ভীষণ বর্ষা পড়ে গেল। দিন নেই, রাত নেই, সব সময় বৃষ্টি। খানা ডোবা জলে থই থই করছে। পটলের ক্ষেত সব জলে ডুবে গেছে বলে হাটে বাজারে পটলের বেজায় আকড়া। একদিন বিমলা স্বামীকে ডেকে চুপি চুপি অপরাধীর মতো বলল, ওগো, একটা কথা বলবো? কি? আমি একটা ভুল করে বড় লোকসান করে ফেলেছি। বলো, আমায় বকবে না? আগে শুনি না। বকবে না আগে বলো। আচ্ছা, বকছি না। দেখো, তুমি সেই একবার আমায় টাকা দিয়েছিলে মনে আছে? আমার অসুখের আগে। সে আমি তাকের উপর ছোলার কলসিটার মধ্যে রেখেছিলাম। আজ আস্তে আস্তে ভাড়ার ঘরে গিয়ে ছোলার কলসিটা পেড়ে দেখলাম সে টাকা নেই। সে তো কেউ জানতো না। আমার অসুখের সময় কি কেউ বার করে নিয়েছে? আমার মনে হয় ঝিমাগিটা। এখন কি করা যাবে? কত টাকা ছিল তোমার কিছু মনে আছে? অতুলের মনে কি একটা কুবুদ্ধি চাপলো। অনেক টাকা খরচ হয়ে গেছে স্ত্রীর অসুখে। বেশি তো নয়, 18 টাকা 7 আনা মাত্র। বিমলার মনে নেই যে ভীষণ অসুখের সময় টাকাটা সে তার হাতেই দিয়েছিল। বলল, যা গিয়েছে তা গিয়েছে, ও কিছু হবে না, সামান্য তো টাকা। ছিকে একবার বলোই না। ও ঝগড়া বাঁধাবে তাহলে, কেউ তো দেখেনি না ওকে টাকা নিতে, কি আর হবে। কত টাকা তোমার মনে আছে? একটা ময়লা রুমালে বাঁধা ছিল মনে হচ্ছে যেন। আহা, অতগুলো টাকা আমার অদেষ্টেই গেল। তুমি কিছু মনে করো না লক্ষ্মীটি, রাগ করবে না আমার উপর। তোমার ক্ষতি লোকসান করতেই আমি আছি। বিমলা নিঃশব্দে কাঁদতে লাগলো। একবার অতুলের মনে হলো সব কথা স্ত্রীকে মনে করিয়ে দেয়। এই ধাক্কাটা আগে সামনে নিক, সামান্য তো টাকা, এরপরে একসময় দিলেই হবে। ভাদ্র মাস পড়বার আগেই ঘুঘু ডাকার সুদীর্ঘ শ্রাবণে এক দ্বিপ্রহরে নৌকাযোগে সে তার স্ত্রীকে বাপের বাড়ি রেখে এলো। এত বড় অসুখ থেকে উঠল,
বাবা মায়ের কাছে একবার তো যাওয়া উচিত। কিন্তু বিমলার আর ফেরা হয়নি। শীতের প্রথমে সামান্য জ্বর থেকে দাঁড়ালো নিউমেনিয়া। দুর্বল শরীরে সামলাতে পারল না সে ধাক্কা। অতুলের সঙ্গে দেখাও হয়নি শেষটায়। স্বামী বা 2-5টা সঞ্চিত টাকা যা সেই পাউডারের কৌটোটাতে ছিল তার বাক্সের ভিতর, সব ফেলে রেখে চলে গেল বিমলা। এরপর সেই 7 বছর অতীত হয়ে গেছে। অতুলের বয়স বেড়েছে, মাথার চুলেরও পাক ধরেছে। দেখলে মনে হবে যৌবন বিদায় নিয়েছে কিছুকাল আগে। এখন রাস্তায় কন্ট্রাক্টরি করে হাতে 2 পয়সা করেছে ও। আগের চেয়ে অবস্থা এখন ঢের ভালো। গ্রামের মধ্যে একজন সঙ্গীতপূর্ণ লোক সে বর্তমানে। এবারে স্থানীয় ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট হিসেবেও নির্বাচিত হয়েছে সে। শীতকালের দিন সে বড় চৌকিদারের মাসিক বেতনের বিল পরীক্ষা করছে। বলে রাখা ভালো, অতুলের তখন তৃতীয় পক্ষের স্ত্রী রয়েছে। তার 2টি ছেলে ও একটি মেয়েও হয়েছে। পাশের ঘর থেকে তার তৃতীয় পক্ষের স্ত্রী সরোজিনীর উত্তেজিত কণ্ঠ শোনা গেল। শোনো শোনো, শিগগির এদিকে এসো তো, দেখো কি পেয়েছি। কি জানে কি বিপদ ঘটেছে ভেবে অতুল ছুটে গিয়ে দেখল। হ্যাঁ বলো, কি হয়েছে? স্ত্রী ঘর পরিষ্কার করতে গিয়ে পৈতৃক আমলের যে বাক্সটাতে সাবেক আমলের জমিদারের খাতা, পুরনো চেক, দাখিলা, কাগজপত্র ইত্যাদি আছে, তার ভেতর থেকে বিবর্ণ একটা ন্যাকড়ার পুটুলি বার করে হাতে তুলে ধরে বলছে, এই দেখো, আজ ভাবলাম পুরোনো বাক্সটা ঝেড়ে ঝুড়ে সাফ করি। কাগজপত্রের ভেতর এই দেখো কি ছিল। এই কি বলো তো দেখি, এটা বোধহয় টাকা করি। খুলে দেখি, দাঁড়াও। হাতে তালুর উপর পুটুলির গেরো খুলে বলল। আনন্দপূর্ণ উত্তেজিত কণ্ঠে সে গুনতে লাগলো। দাঁড়াও গুনি, 1 2 3 4 5। গোনা শেষ করে খুশির দৃষ্টিতে স্বামীর দিকে চেয়ে বলল, এ কিন্তু আমি দেব না। কর্তাদের আমলের টাকা নিশ্চয়। এতদিন তোমরা তো কেউ পাওনি। একখানা রুমালে বাঁধা, দেখো না। অতুল ছবির মতো দাঁড়িয়ে রইল এতক্ষণ। অনেক দিন আগেকার একটা দৃশ্য তার মনে ফুটে উঠল। জ্বরে ভরা মুখ, ছেলে মানুষের মতো লোভার্ত দৃষ্টি। এক বর্ষার মেঘামধুর দিন, শ্রাবণ মাস। সে শুধু কলের পুতুলের মতো বলল, কত আছে বললে? সরোজিনী শুধু হেসে ঘাড় দুলিয়ে দুলিয়ে বলল, 18 টাকা 7 আনা। এ আমি আর দিচ্ছি নে, আমি পেলাম, এ আমি নেব কিন্তু। শেষ হলো আজকের গল্প সঞ্চয়। গল্প পাঠে শুভদীপ। অন্যান্য চরিত্রে অঙ্কিতা, রাজ, পারমিতা, নীলাঞ্জনা ও সায়নদীপ। গল্পের নাট্যরূপ প্রস্তুত করেছে শুভদীপ। প্রচার অলঙ্করণ বেঙ্গল গ্রাফিক্স অ্যান্ড টেক নেটওয়ার্ক। আবহ সঙ্গীতে শুভদীপ। সমগ্র পরিচালনায় পারমিতা ও অঙ্কিতা। বিশেষ ধন্যবাদ পারমিতা, অঙ্কিতা ও নীলাঞ্জনা। শেষ হলো আজকের গল্প এখানে। পরের গল্প আসছে পরের সপ্তাহে। নমস্কার।